guys, it's me boy Tohid Afridi and welcome to your favorite show Tohid Afridi show. So আজকে আমার সামনে যে আছে বাংলাদেশের সুপারস্টার বলবো, বাংলাদেশের আইকনিক পারসন বলবো, গ্ল্যামারাস পারসন বলবো, তানিয়া আপু। ওয়াও, তানিয়া আপু কেমন আছেন? অনেক ভালো অনেক ভালো। এত সুন্দর কথা, বিশেষ করে গ্ল্যামারাস, এই শব্দটা শোনার সাথে সাথে তো মনটা ভালো হয়ে যায়। আমি এটাও বলবো শুধু গ্ল্যামারাস না, কুলেস্ট পারসন, যার সাথে প্রত্যেকটা আর্টিস্ট বলেন, কো আর্টিস্ট বলেন, একদম কমফোর্টেবল ভাবে তার সাথে কাজ করতে পারে, এবং যে মানুষটা বাস অফকোর্স আমাদের লেজেন্ডারি পারসন একজন। তো আপু আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের মাই টিভিকে সময় দেওয়া। যেহেতু টেলিভিশন আপনারই, ভালোবাসা আপনার, এবং যেহেতু আমি আপনার খুব কাছের মানুষ, তো এক্সট্রিমলি থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার শো। I'm just feeling really honored to be here. আর আমি তো এই শোটা মাঝে মাঝে দেখি, যেভাবে পাগলের মতো সবাইকে প্রশ্ন করিস, আমি তো ভয়ে আছি যে কি নাকি প্রশ্ন করবি আর কি নাকি উত্তর দেব। আমি করব না। তো আপু যেহেতু একটু বেসিক কোশ্চেন থেকে স্টার্ট করি, যেহেতু আপনি আমাদের খুবই কাছের মানুষ, এবং আপনার সাথে ফর্মাল ওয়েতে না, একটু আমি যেভাবে উপস্থাপনা করি বা আমার আসলে ওরকম আমি প্রফেশনাল না উপস্থাপনা, আমি জাস্ট আমার ওয়েতে বলি, মডেলিং দিয়ে আপনার স্টার্টিং হয় ক্যারিয়ারটা। তো প্রথম কিভাবে আসলে মিডিয়াতে আপনার, এই একই কোশ্চেন অনেকবার শুনছেন বাট আমি আরেকবার রিপিট করলাম, সবাই জানি আমরা, বাট আরেকবার একটু ইয়াং জেনারেশনের জন্য বলেন যে কিভাবে আপনার মডেলিং ক্যারিয়ারে। তখন তো আসলে এখনের মতো ইউটিউব চ্যানেল বা ফেসবুকে চেহারা দেখলাম বা ওই দেখে পছন্দ করে নিলাম মডেল, ওরকম ব্যাপার ছিল না। তখন আমরা ওই ফটোশুট করতাম। তো আমার যেটা ইচ্ছে যেটা ছিল যে আমি এমনিতেই নর্মালি ফটোশুট করতাম। আমার ছোট ভাই, একটাই ভাই, ও খুব ছবি তুলতে পছন্দ করতো। আর সেই সময় তো রিলের মানে তোর তো ওই রকম রিলের ছবিগুলো তোলা হতো, বেশিরভাগ ছবিগুলো থাকতো যে আমার বিভিন্ন পোজের। তো সেখানে আমার ছোট ভাইয়ের একটা ফ্রেন্ড তিথি, ও আমার কিছু ছবি দেখে বললো যে আমি এই ছবিগুলো নিয়ে যেতে চাই। আমি তুই ছবি দিয়ে আমার কি করবি, একটা মেয়ে মানুষ, একটা ছেলে মানুষ, একটা ব্যাপার ছিল। তো বললো যে না, আমি নিয়ে যেতে চাই। তারপরে নেয়ার পরে আফজাল ভাইকে দিল, আফজাল ভাই পছন্দ করবার পরে আমাকে ডাক পড়ে তারপর একটা ভিডিও সেশন হলো। ভিডিও সেশন আই ডিড রিয়েলি গুড, অ্যান্ড তারপরে এই তো ক্যারিয়ার। তানিয়া একটা জিনিস বলেন, এখন যে মডেলিং করতেছে, এখন যেই প্লেসটা আছে, আপনারা যখন মডেলিং ইন্ডাস্ট্রি ঢুকতেন তখন আসলে বাবা মারাও কোনো ঝামেলা করতো না যে যাও বাবা তুমি করতে পারো, কারণ জায়গাটা মডেলিং একটা ভালো জায়গা। কিন্তু এখনের পরিস্থিতি আর আগের পরিস্থিতির মধ্যে ডিফারেন্সটা কি? এই যে চোখ কুচকে কথাটা বলেছিস, আমি জায়গাটা এইভাবে করে নিতে চাই না। সব যুগেই কাজ যখন হয়, সব যুগেই কিন্তু ভালো মন্দ আছে। আমাদের সময়েও প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমরা সেটাকে পেরিয়ে তারপর কাজ করে গেছি। এত বড় আর্টিস্ট হয়েছেন, আমি কথার মাঝখানে নিলাম, সরি, এটা আমার প্রশ্ন করলে আমি ভুলে যাবো আবার। এত বড় আর্টিস্ট হয়েছেন, এত বড় নাম, আপনি লেজেন্ডারির মধ্যে একজন, আপনার নাম চলে আসছে। তো এখন দেখেন, আপনি যখন মডেলিং স্টার্টটা করলেন, আজকে ক্যারিয়ারটা এত বছর, এত এক্সপিরিয়েন্স, এত কষ্ট ত্যাগ করে আজকে এই পর্যন্ত আসছেন, কিন্তু আপনি কিন্তু এখনো যারা মডেলিং করতেছে তারা তো এই জায়গাটা যেতে পারতেছে না। এইটাই আমার কোশ্চেন ছিল মেইনলি। যদি চেষ্টাটা ঠিকভাবে করে তাহলে আমার কাছে মনে হয় সেই জায়গাটা ধরে রাখতে পারবে। কীরকম আমি বলি, আজ থেকে 15-20 বছর আগেও যে মডেলরা কাজ করেছে তারা কিন্তু এখনো কাজ করে যাচ্ছে। আমি হীরার কথা বলতে পারি, কারণ তারা হচ্ছে প্যাশনেটলি কাজটা করে। যারা প্যাশনেটলি কাজটা করতে পারে না বা চায় না, সেটা আমাদের যুগেও অনেকে ছিল, কিন্তু সেই সময়টা আসলে কি বলবো, ফেসবুক বা ওরকম জিনিসপত্র ছিল না দেখে এদের আমরা মনে নাই ভুলেই গেছি। মানুষজন ধরেই নিয়েছে যে মিডিয়াতে শুধু বোধহয় আমি, সুইটি, মৌ, এরকম 3-4টা মানুষ কাজ করেছি। ইট ইজ নেভার লাইক দ্যাট। আমরা কিন্তু গন্ডায় মানুষরাই কাজ করেছি, কিন্তু টিকে আছি এরকম 4-5 জন, বিকজ আমরা প্যাশনেট পেতে কাজ করেছি। তো আমি যেটা মনে করি, আফ্রিদি, আজকে তুমি এই যে কাজ করছো, তুমি প্যাশনেট পেতে কাজ করছো। আমি ডেফিনেটলি এটা জানি যে আগামী 10 বছর পরে তোমাকে আমি অন্য একটা জায়গায় দেখবো। সো সেরকমভাবে যদি যে ছেলে মেয়েরা প্যাশনেটলি কাজ করছে তারা টিকে থাকবে, যারা টিকে থাকবার তারা কিন্তু টিকে আছে। আমি এটা বলবো যে এখন যারা মডেলিং করতে চায়, যদি সাকসেসের দিকে যেতে যায়, তাদের কি জিনিসগুলো ফলো করা উচিত? আমাদের সময় আমরা যখন কাজ করা শুরু করেছি, আমাদের ফ্যামিলি থেকে বাধা আসেনি তা না। আমার 2 মামা, সোহেল রানা, রুবেল, ওনারা তো ফিল্মে অনেক বড় জায়গা করেছিলেন। তারা কিন্তু কখনো চায়নি যে আমি অভিনয়ে আসি বা আমি সেভাবে কাজ করি। কিন্তু আমার ফ্যামিলিতে আমার মা, আমার নানি, আমার বড় মামি, তারা কিন্তু আমাকে সাপোর্ট করেছে, এবং আমিও টিকে ছিলাম। আমি চেষ্টা করেছি, না একটু একটু করে কাজ করেছি, ভালো ভালো কাজগুলো বেছে বেছে কাজগুলো করেছি, যে কাজগুলো দেখে আমার মামারাও কিন্তু এখন মেনে নিয়েছে, এবং এখন কিন্তু তারা আমাকে সেই জায়গাটাই দেখে। তো সেটা কিন্তু তোর উপরে ডিপেন্ড করে, হাউ ইউ আর প্রেজেন্টিং ইয়োরসেলফ।
ওকে, এবং তুমি যদি এক্সপেক্ট করো যে আমি যা তা কাজ করে গেলাম, উল্টাপাল্টা কাজ করে গেলাম, তুমি কোনো না কোনো সময় ঝরে চলে যাবে। তাহলে তোমাকে প্যাশনেট হতে হবে ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে নিয়মানুবর্তিতা, নিয়মটাকে তোমাকে মানতে হবে। আমি যেখানে কাজ করতে এসেছি আমি টাইমটা মেনটেন করছি। আমার সমস্ত কিছু, আমি সেটটার ছবি পাঠাতে বলেছি, আমি সেটের ছবিতে আমি বলেছি যে এই মানে সেটটা সেই আমার ভালোবাসাটা এরকম, আর কি কাজের সেই প্রতি। ভালোবাসাটা Exactly. প্যাশনেট ওয়েতে করতে হবে। দ্যাটস দ্য মেইন, মানে ফোকাস পয়েন্ট শুড বি দ্যাট। একটা কোশ্চেন হচ্ছে যে আগের মিডিয়া আর এখনের মিডিয়া, যেমন আমরা জাজ করি হচ্ছে ভিউ, মানে আমরা ইউটিউবে ভিউ দেখে আর্টিস্ট রেমুনারেশন বাড়ায় দেই, যেখানে 5,000 টাকার আর্টিস্ট সেখানে 50,000 টাকা করে ফেলে। তারপর আপনার ফলোয়ার্স, তো আপনাদের সময় তো ভিউ ফলোয়ার ছিল না, তো তখন আপনারা বাংলাদেশের এত বড় লেজেন্ড আপনাদের পাশে নামের, আমি জানি না আজকে যে জেনারেশন কাজ করতেছে আমাদের পাশে বা যারা কাজ করছে তাদের পাশে কখনো লেজেন্ড বা আইকনিক বা সুপারস্টার আসবে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। এটা আমি ডাউটলি বলবো অ্যাজ এ ইয়াং জেনারেশন হিসেবে। কিন্তু আপনাদের পাশে আপনাদেরকে যখন দেখি একটা লেজেন্ড অটোমেটিক মুখ থেকে বের হয়ে যায় কথাটা, এটা বলতে আসবে, বাধ্য। আফ্রিদি আসবে। আমি পজিটিভ, আমি সবসময় Always পজিটিভ, positive, আমি বুঝতেছি এটা, বাট আমার আমি যেটা মনে করি জি। আমাদের সময় ওই ভিউ বা ওই জিনিসটা আমরা কিন্তু বাইরে বেরোলেই বুঝে যেতাম। আমরা যখন একটা নাটক অন এয়ার হতো তখন সবাই দেখতো। জি। তখন আমরা হ্যাঁ, যখন তো একটা বলিউডে অ্যাড হতো তখন, সবাই, কারণ হ্যাঁ, চ্যানেল সবাই, ছিল হ্যাঁ। অনেক কম, এবং তখন আমরা যখন বাইরে যেতাম, এই যে ওই মেয়েটা, এই যে ওই মেয়েটা, এটা কিন্তু শুনতাম। তখন আমরা কিন্তু বুঝতে পারতাম আমরা কি আমাদের দাম বাড়াইনি। আমাদের সময় এরকম কি ছিল না যে মানুষটা 5,000 টাকায় শুরু করেছি, সেই মানুষটা মানে 25-30 হাজার টাকায় কাজ করিনি, 50,000 টাকায় কাজ করিনি, করেছি। শুধুমাত্র আমাদের দিকে আমরা যে আমাদেরকে তুমি বলছো, প্রশ্ন করছো, আমি ছোটদেরকে কখনোই ছোট করে দেখি না। আমি মনে করি তাদেরও সেই জায়গাটা ওরা তৈরি করেছে বলেই তারা ডিমান্ড করছে। তবে আমার কাছে মনে হয় যে কোনো কিছুই রয়ে সয়ে করা উচিত, না, যে কোনো আমি- কিছু রয়ে সয়ে করা উচিত। যেমন আমি যেটা করি, দেখো সবারই কিন্তু পেমেন্ট বেড়েছে সমস্ত কিছু, আমি কিন্তু জানি আমি। তারপরেও ফার্স্ট আমার যে জিনিসটা হওয়া দরকার সেটা হচ্ছে আমার স্ক্রিপ্ট। আমি কিন্তু কোনো সময় কোনো মানুষের সাথে কোনো ডিরেক্টর বা যেই আমাকে ফোন করুক না কেন, আমি ফার্স্টে বলি আমাকে স্ক্রিপ্টটা দাও। আমার স্ক্রিপ্ট যদি পছন্দ হয় তখন আমি মানে ফ্রিতেও করে দিতে রাজি জি, আছি, মানে পছন্দ যদি হয়। আমার যদি ওরকম ভালো ক্যারেক্টার একটা আসে। আর যদি আমার পছন্দ না হয় তাহলে আমি না বাদ দিয়ে দেবো। কিন্তু আমাদের এখনকার জেনারেশনের এই একটাই প্রবলেম আমার কাছে মনে হয়, আমাকে তুমি 2 লাখ টাকা দিচ্ছ, সো আই এম জাস্ট গোনা ডু ইট, লাইক এটা আমার কি ক্যারেক্টার, কি জিনিস সেটা আমি দেখছি না। এই বিচারটা যদি একটু করে নেয় তাহলে কিন্তু সমস্যাটা আর হয় না, এই যে কথাগুলো আসে না। সর্বযুগে সব সময়ই স্টাররা ডিমান্ড করবেই। অফকোর্স আমি এটাতে আপনার সাথে একমত। হ্যাঁ, এবং নিজেকে স্টার বানাতে গেলে যে পথটা পাড়ি দিতে হয় সেই পথটা পাড়ি দিয়ে আজকে একটা জায়গায় আমি পৌঁছেছি। একটা জায়গায় আগে ছিলাম, একদম শুরুতে আরেকটা জায়গা ছিল। আজকে মেহজাবিন একটা জায়গায় পৌঁছেছে, আরও সামনে হয়তো আমাদের এই ম্যাচিউরড একটা জায়গায়ও আসবে। আমরা কিন্তু সেভাবেই এক্সপেক্ট করি, এবং ও কিন্তু তখন আবার আমরা বলবো লিভিং লেজেন্ড। সো লেজেন্ড হওয়া তো আর একদিনে সম্ভব না। এটাই, আপনি তো খুবই সুন্দর একজন আর্টিস্ট, আঁকতে পারেন, পেইন্টার, তো এইটার পিছনে আসলে রহস্যটা কি? মানে যেটা হলো, এটা আসলে আমার কোনো গুণ না, এটা আসলে প্যান্ডামিকের গুণ। এটা যে আমি আপনার পায়ে ধরে আর ডিপ্লোম্যাটিক অ্যানসার দেন না, একটু সোজা স্ট্রেট কাট অ্যানসার দেন না প্লিজ। না সত্যি কথা, একটু শোন না গাইস, আমি যত প্রশ্ন করি আমি কেন ধরে রাখাই, আমি এই যে এক্সপেরিয়েন্স আর্টিস্টদের এই একটা সমস্যা, মনে করেন যা কোশ্চেন করি চিন্তা করি ইয়েস এবার হইছে, এদিকে আস্তে করে কথাটা আমার উপরে দিয়ে আসে। না সত্যি কথা, প্যান্ডামিকের সময় কি হলো শোন না, বসে আছি বাচ্চারা সব পেইন্টিং করছে, তখন মনে হলো যে ধুত ছাতা কি পেইন্টিং করিস, দে আমাকে দে, আমি করে দেখাচ্ছি। তারপরে করে দেখানো শুরু হলো এবং কম্পিটিশন শুরু হলো বাচ্চাদের সাথে। তখন আমি আমেরিকায় আছি, আমেরিকায় বসে বসে অনেক কিছু পাওয়া যেত এই অনলাইনে। আমার ভাগ্নি ছিল একটা, নিয়ে আসতো, আর আমি বসে বসে পেইন্টিং করতাম ওদের সাথে সাথে করতাম। কিন্তু আমার একটা বিষয় যেটা হচ্ছে, আমার ছোটবেলা থেকেই পেইন্টার হওয়ার শখ ছিল। আমার বাবা মার কারণে আমাকে অন্য সাবজেক্ট নিয়ে পড়তে হয়েছে। আমার আসলে পড়ার মানে ইচ্ছে ছিল পেইন্টিং এর উপরে, হ্যাঁ, কিন্তু ওটা আমি করতে পারিনি। কিন্তু তাতে কি হয়েছে, শিল্পের সাথেই তো আছি। আচ্ছা, আপনি এইটা মানে আমি বুঝলাম, এটা আপনার ছোটবেলা থেকে শখ। কবিতা আবৃত্তির শখটা কবে থেকে আসলে? এত সুন্দর কবিতা আপনি লেখেন। কবিতা আবৃত্তি তো করতেই হয়, আমাদের অভিনয়ের জন্য তো আবৃত্তিটা অনেক প্রয়োজন। জয়ন্তদা সবসময় বলে দিতেন যে এই সবসময় কবিতা আবৃত্তি করবি, তার ভয়েস মডুলেশন অ্যান্ড এভরিথিং তোর জন্য খুব ভালো হবে, সেটা তো আছে। আর কবিতা লেখালেখি আমি স্কুল লাইফ থেকে, একেবারে স্কুল লাইফ থেকে সব সময় আমার খুব মজা লাগতো।
মাঝখানে অনেকটা বছর লেখালেখি হয়নি। তারপরে হঠাৎ করে মনে হলো আচ্ছা মানে 2 লাইন 4 লাইন তো মাথায় ঘুরতে থাকে যখন তুই একটা বিষয় তুই যখন এই যে ভিডিওগুলো মানে বানাস তার আগে মাথার ভিতর ঘুরতে থাকে না এরকম এরকম এরকম, তো ওরকম একটা ইয়ে ঘুরতে থাকে যে আচ্ছা দেখি তো ট্রাই করে দেখি যে আমি আসলে পারি কিনা। 2টা লাইন লিখে রেখে দিলাম, তারপর আবার এরকম করে করে পরে দেখলাম যে আমার যখন স্ট্যাটাসগুলো আমি দেই আমার স্কুল ফেসবুক লাইফ থেকে লেখেন? লেখালেখি করি, ভালো তো লাগে। আমার একটা গান আমি মেক করছিলাম, ওইটা প্রায় 1 কোটি বেশি ভিউ। তো আমার বাবাকে যখন প্রথম গানটা শোনালাম, আমার নিজের লেখা নিজের সুর, আমার বাবা বলে যে প্রত্যেকটা সিঙ্গারে সুসাইড করে মরে যাওয়া উচিত যদি তোর ভিউ এত হয়, কারণ এই গানে কোনো ছন্দ ছিল না, কিছু ছিল না। তো এটা আমার ভালোবাসা থেকে আসছে, মানে আমি একটা প্রেমিক হয়ে আমি লিখছি আর কি, যে এই ওকে দেখেছিলাম 1 4 3 কত আই লাভ ইউ লিখে এটা হিট খেয়ে গেল। যাক কিভাবে জানি হিট খেয়ে গেছে, আই ডোন্ট নো। তো আপনার এই যে কবিতাগুলো আসছে, এটা কোন প্রেমিককে দেখে আপনার আসছিল? আছে এগুলো কি স্কুলে আপনি সবকিছু যখন স্কুল বলছেন তখন আমার মনের মধ্যে টাং করে উঠছে, স্কুলে নিশ্চয়ই কোনো আমরা কো এডুকেশনে পড়েছি, আমি উদয়নে ছিলাম, তো ওখানে অনেক সুন্দর সুন্দর ছেলেরা ছিল। হ্যাঁ, কিন্তু এটা তোর কি মনে হয় যে আমার এরকম একটা মানুষ, আমি কি মানে চোখের ভিতরে সানগ্লাস পরে থাকতাম? আমি তো দেখতাম ছেলেদেরকে, সুন্দর সুন্দর ছেলেরা থাকতো না, ভাইয়ারা থাকতো, এ থাকতো। মিকাইল উনি মারা গেছেন, মিকাইল ভাই বলে আমাদের একজন ভাইয়া ছিলেন, তো উনি ওই আমাদের স্কুলের যে ব্যান্ড গ্রুপ ছিল সেখানে উনি সবসময় সামনে ওই প্যারেড হতো, সেখানে উনি ওই ঘোরাতেন, স্টিকটা ঘোরাতেন। অ্যান্ড লাইক আমার না ওনাকে অসম্ভব ভালো লাগতো, কিন্তু আমার তো কখনোই ওরকম ভাবে বলা হয়নি ওনাকে, বাট আমার ভালো লাগতো। আমি এখনো যেন আমি অনেককেই বলি যে মিকাইল ভাইকে আমার খুবই পছন্দ ছিল, মানে হি ইউজ টু বি আ ভেরি স্মার্ট পারসন। তো আমার কাছে যেটা হয় যে ছেলে দেখেই যে প্রেমের কবিতা লিখতে হবে, তাহলে নিশ্চয়ই তুই প্রেমের কবিতা লিখেছিস বা লিখেছিস নিশ্চয়ই কোনো মেয়েকে দেখে লিখেছিস। সেই মেয়েটা কে আজকে সাথী ভাইকে বলতে হবে, জিজ্ঞেস করতে হবে। কি আমি কখন বললাম? এই যে তুই একটু আগে বললি যে আমি গান লিখেছি, প্রেমিক হয়ে গান লিখেছি, সেই প্রেমিকটা কার? প্রেমিকটা আপনার, আপনার ছবি দেখে, আপনার নাটক দেখে আমি আসলে গানগুলো লিখি। এত বড় মিথ্যা কথা একদম মুখের উপর কি করে? এই জেনারেশনের প্রবলেম এটাই, মিথ্যা বলে। হাই হাই আমারে পুরো আজকে টেলিভিশনে মানে সব জায়গায় কালার করে দিবেন। না না ঠিকই তো, তুই মিথ্যা বলছিস কেন? তুই তো বললি যে আমি প্রেমিক, এই বলেছিস কিনা বল? হ্যাঁ কিনা? না না বল হ্যাঁ কিনা। কিন্তু আপনি প্রেমিকের নামটা জিজ্ঞেস করেন, প্রেমিকার নামটা জিজ্ঞেস করেন। প্রেমিকার নাম বল, প্রেমিকার। ও আচ্ছা, আপনাকে দেখছি আর লিখছি যে আমি ওই দিন দেখেছিলাম বাস স্ট্যান্ডে। তো তাহলে তো সেই 1 কোটি যখন ভিউ হওয়ার আগে তো আমার কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেই লেখা তো আমার কাছে পৌঁছায় না। আপনার ভয় আমি করতে পারিনি, কারণ আমি তো আপনার ফ্যান, আমার চেয়ে বড় ফ্যান হলো বাবা। আমার বাবা কিন্তু ধরা খেয়ে এখন বাবার দিকে নিয়ে চলে যাচ্ছে এইসব ছেলে পেলের, আমার জানা আছে। ধরা খেয়ে মানুষজন কি কি করতে পারে, এই যে এই মুহূর্তে নাক লাল হয়ে গেছে, গালটা লাল হয়ে গেছে, সেটা যদি একটু একটা ক্লোজ আপ ধরলে পরে বোঝা যাবে যে আসলে মানে কি হিসেবে তুই লিখেছিস গানটা। আব্বু আপনি আমাকে কেন আটকাই দিতেছেন? এটা কিন্তু শোর নিয়ম নাই, মানে আর্টিস্ট কখনো হোস্টকে আটকাই দিতে পারে না, হোস্ট আর্টিস্টকে আটকাই দিব না, হলে একটু অ্যাক্টিং করে যে আপনি আটকাই গেছেন, নিজের মনটা একটু সান্ত্বনা দিবেন। আমি না আটকে গেছি, আমি আটকে গেছি, আমি না আর কোনো উত্তর দিতে পারছি না, সরি। যখন আপনি ফ্যামিলি নিয়ে বের হতেন বাইরে, যখন মানুষ আপনাকে অ্যাপ্রিশিয়েট করা শুরু করছে, তখন কেমন লাগতো আর কি? প্রাউডনেসটা কেমন ফিল করতেন? অসম্ভব ভালো লাগতো। সেই ভালো লাগাগুলো কিরকম আমি বলি, একটা ছোট্ট গল্প বলি, এটা আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে যে আমি গেছি সাতক্ষীরায় শুটিংয়ের জন্য, সালাউদ্দিন লাবলু ছিলেন ক্যামেরায় এবং সাইদুল আলম টুটুলের পরিচালনায় সেই মানে নাটকটা কাজ করতে গেছি, এবং আমাদের সাথেও আর্টিস্টরা ওনারা ছিল। হঠাৎ করে আমার কাছে এরকম খবর এলো যে একজন বয়স্ক ভদ্রমহিলা, উনি ওনার গ্লুকোমা হয়েছে, যেমন যে আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছেন, এবং প্রায় একেবারে অন্ধ, কিছু দেখতেই পান না বলতে গেলে। তখন ওনার খুব শখ উনি আমাকে দেখবেন, উনি খবর পাঠিয়েছেন। আমি শুটিং শেষ করে সন্ধ্যা হতে হতে আমি চলে গেলাম ওনার কাছে, সাতক্ষীরায়। মানে অন্ধ হওয়ার আগে আপনাকে দেখতে যাচ্ছে? হ্যাঁ, মানে অন্ধ উনি দেখতেই পেতেন না তখন, একেবারে খুবই আবছা, হয়তো অন্ধ, মানে একেবারে ওই রকম পর্যায়ে চলে গেছেন আর কি। তো আমি যাবার পরে ওনার কাছে যখন আমি বসেছি, উনি বসবার পরে উনি আমার পুরো মানে মুখটা, কারণ উনি তো ওভাবে দেখতে পাচ্ছেন না, উনি আমার মুখটা টাচ করছেন, উনি আমার মাথায় হাত বুলাচ্ছেন, দোয়া করছেন। তখন মনে হয় জীবন সার্থক অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। বিউটিফুল স্টোরি। আসলে এটাই আমাদের পাওয়া। দিন শেষে যখন আমরা মানুষের দোয়াটা পাই, আমি মনে করি যে যতই কাজ করি না কেন, যতই যা করি না কেন, দিন শেষে আমাদের টার্গেট একটাই, টাকা পয়সা না, কিচ্ছু না, দোয়া। কারণ এই দোয়াটাই আমাদের শক্তি, সবচেয়ে বড় শক্তি মনে করি। আপু আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বাবা মা কেউই নেই, চলে গেছেন তারা আমাদেরকে ছেড়ে অনেক দিন। আর আমার একটা ভাই আর আমার বাচ্চারা, আমার 3 ছেলে। 3 ছেলে? হ্যাঁ, 3 ছেলে। 3 ছেলে।
মেয়ে নাই? মেয়ে একটা অ্যাডপ্ট করেছি। মানে কোথায়? ও আছে, আমাদের সাথে আছে আচ্ছা। বাংলাদেশে। আর আপনার বাচ্চারা কিরকম সাপোর্ট দেয় আপনাকে এই? অসম্ভব, আমার বাচ্চাদের সাপোর্ট ইটস লাইক, এটা বলবার মতো না। মানে আম্মু তুমি যেভাবে হ্যাপি হও, এটার চাইতে বড় পাওয়া কিন্তু কোনো মায়ের না। আম্মু তুমি যেভাবে হ্যাপি হও, তুমি সেইভাবে চলো, সেইভাবে এ করো। ওরা কিন্তু কোনো দিন, আমার কোনো একটি বাচ্চা, আমার ছোট বাচ্চাটা ছোট, কিন্তু বড় দুটো তো বড়, তো আমার বাচ্চারা দে আর লাইক মাই ফ্রেন্ডস। এবং শুধুমাত্র ওই দুই বাচ্চার কথা কেন বলবো, আমার তো মিডিয়াতে অনেকগুলো বাচ্চা, সব আমাকে মাম ডাকে। মানে সিয়াম থেকে শুরু করে তৌসিফ, সিয়াম, জোভান, লাইক এভরিবডি দে কল মি মাম। মাম বলে এই কারণেই বলে, আমি জিজ্ঞেস করে যাই তোরা আমাকে মাম ডাকিস কেন? মানে হয় না আপু ডাকতে পারে, ম্যাডাম ডাক, ম্যাম, অনেকে তো ম্যাম ট্যাম কি কি যেন বলে। বলে যে তোমার ভেতরে যে মাদারলি ব্যাপারটা আছে, এটা আমরা অন্য কোথাও পাই না। আমরা তো তোমার চেয়ে সিনিয়র অনেকের সাথেও কাজ করি, কিন্তু তুমি যেভাবে মায়া করো আমাদেরকে, যেভাবে ভালোবাসো, হ্যাঁ, এটা আমি দেখছি। সেইটা তো আসলে আমরা অন্য কোথাও পাই না। যাক আপু, অনেক ভালো লাগলো। আজকে থেকে আমিও মাম ডাকবো, ইয়ো মম। ইয়ো, ঠিক আছে, ইয়ো মম, কুল Yo. মম, আমাদের মিডিয়ার কুল মম। মম ডেকে ফেলছি, and সবাই যে যা এটাই কেন মাম ডাকে এটা আজকে বুঝলাম। ওই তসিফ ভাইয়ের মতো বা জোবান ভাইয়ের মতো এটাই বলবো যে আপনি মামের আসলেই ওই জায়গাটা ধরে রাখেন, এবং ওই ভালোবাসাটা আপনি যে সবাইকে যে স্নেহ করে পাশে টানেন এবং সবাইকে যে পজিটিভ একটা ভাইব দেন। আজকে আমার মনের মধ্যে একটা পজিটিভ ভাইব ঢুকাই দিয়েছেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। অলওয়েজ 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 আমি অলওয়েজ এটাই ফলো আপ করবো। এন্ড আপু, যাওয়ার আগে ইয়াং জেনারেশনকে স্পেশালি একটু কিছু আমরা শুনতে চাই আপনার মুখ থেকে, প্লিজ। আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি। যে যেভাবে কাজ করছো, নিজের কাজটাকে ভালোবাসো, নিজেকে একটু সময় দেবে। কারণ কাজ করতে করতে তোমরা কি হয় জানো, হাঁপিয়ে ওঠো, কিন্তু কাজ ছাড়ো না। মনে করো যে খুব অল্প দিনে হয়তো অনেক বড় কিছু হয়ে যেতে পারবে, কিন্তু বিষয়টা যেটা হয়, তুমি যদি ভালো কাজ করো, এগিয়ে যাওয়া তোমাকে থামাতে পারবে না কেউই। সো নিজেকে একটু সময় দেবে, পরিবারকে সময় দেবে, একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করবে। আমার যেমন যেটা হয়, আমি সব সময় শুরু থেকেই তাই করেছি, আমি একটা কাজ করবার পরে 2টা দিন সময় দিতাম যাতে নতুন একটা ক্যারেক্টারে ঢুকতে পারি, তাহলে কাজটা অনেক সুন্দর হয়। আর ইউ গাইজ আর গ্রেট, আই লাভ ইউ অল, থ্যাংক ইউ। বিদায় তো নিব, কিন্তু আমি বিদায় নেওয়ার পর আপুর একটা কবিতা শুনে তারপর বিদায় নিব। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বলেছিল মেয়েটা তোমায়, আমায় একটু হাসি দেবে, আলতো মায়ায় জড়িয়ে ধরে জীবনটাকে পার করবে। কানে কানে বলবে কি তার ভালোবাসার কাব্য, দুহাতে তার তুলে দেবে আলো ঝলমল রাজ্য। আধার কেন ছিল তবে, কেন কষ্ট বাঁধল, কেন হৃদয়ে রক্তে ভিজে সারাটা রাত কাঁদল। বোকার মতো চাইলো যে সুখ, বোকার জীবন সাধল। এই চাওয়াতেই ভুল ছিল তাই, না পাওয়াতেই বাঁচল।